আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ১৬টি ইরানি বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের। ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা। রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের বিমানবাহী রণকরী। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে, দাবি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন এবং অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যেখানে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ১৬টি ইরানি বিমান ধ্বংস করেছে, যা এই অঞ্চলের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও একটি নতুন মাত্রায় নিয়ে গেছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আধুনিক রণকৌশলে আকাশসীমার নিয়ন্ত্রণ এবং বিমানের নিরাপত্তা যে কোনো দেশের প্রতিরক্ষার মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হয়, আর সেখানে এত বড় সংখ্যক বিমানের ক্ষতির দাবি নিশ্চিতভাবেই সামরিক ভারসাম্যের ক্ষেত্রে একটি বড় ধরনের বার্তা বহন করে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ দীর্ঘদিনের এবং প্রায়শই দুই দেশ একে অপরের সামরিক সক্ষমতা নিয়ে পাল্টাপাল্টি দাবি করে থাকে। তবে ১৬টি বিমান ধ্বংসের এই নির্দিষ্ট দাবিটি যদি সত্যি হয়, তবে তা আকাশপথের সামরিক শক্তির বড় ধরনের পালাবদল নির্দেশ করে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের আকাশপথে বাণিজ্যিক এবং সামরিক চলাচলের ওপর একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। আধুনিক যুগে একটি সামরিক বিমান কেবল এক টুকরো লোহা নয়, বরং এর সাথে যুক্ত থাকে অত্যাধুনিক রাডার সিস্টেম, সেন্সর, যোগাযোগ প্রযুক্তি এবং কোটি কোটি ডলারের বিনিয়োগ। ফলে এতগুলো বিমানের একসাথে ক্ষতি হওয়া যে কোনো দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। তবে এখন পর্যন্ত স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা বা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই দাবির শতভাগ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, যা আধুনিক তথ্যযুদ্ধের একটি সাধারণ চিত্র। অনেক সময় দেশগুলো নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এবং প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির লক্ষ্যে এমন বড় ধরনের দাবি করে থাকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, আধুনিক যুগে এই ধরনের তথ্য কি আসলেই সামরিক বিজয়ের অংশ, নাকি কেবলই মনস্তাত্ত্বিক লড়াই? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে। ইসরায়েলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে মিসাইল হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নৌঘাঁটিগুলো যে কোনো দেশের সামুদ্রিক বাণিজ্য, ব্লু ইকোনমি এবং উপকূলীয় প্রতিরক্ষার জন্য অত্যন্ত কৌশলগত একটি সম্পদ। যখন এমন একটি সুরক্ষিত এবং অত্যাধুনিক রাডার ও ডিফেন্স সিস্টেমে ঘেরা ঘাঁটিতে মিসাইল হামলার ঘটনা ঘটে, তখন এটি প্রমাণ করে যে আধুনিক সমরাস্ত্র প্রযুক্তি কতটা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আক্রমণকারীরা কতটা নিখুঁত পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। নৌঘাঁটিতে হামলার এই ঘটনা শুধু সামরিক অবকাঠামোর ক্ষতিই নয়, বরং এটি সমুদ্রপথে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। আপনারা জানেন যে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৮০% সমুদ্রপথে সম্পন্ন হয়, আর ভূমধ্যসাগরীয় অঞ্চল বৈশ্বিক সাপ্লাই চেনের অন্যতম প্রধান একটি রুট। সেখানে এমন সামরিক উত্তেজনা শিপিং কোম্পানিগুলোর ইন্স্যুরেন্স খরচ বাড়িয়ে দেয়, যার প্রভাব পড়ে বিশ্বজুড়ে আমদানি রপ্তানি হওয়া পণ্যের মূল্যের ওপর। এই মিসাইল হামলার পর ইসরায়েলের নৌবাহিনীর ডিফেন্স সিস্টেম, যা সাধারণত আয়রন ডোম বা এর সমতুল্য নেভাল ভার্সন হিসেবে পরিচিত, সেটি কতটা কার্যকর ছিল তা নিয়ে সামরিক মহলে ব্যাপক আলোচনা চলছে। লেবাননের দিক থেকে আসা এই হামলা প্রমাণ করে যে বর্তমানে প্রচলিত যুদ্ধের পাশাপাশি অসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধের কৌশলগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই ধরনের হামলা সাধারণত হঠাৎ করে হয় এবং এর মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষের সুরক্ষিত ঘাঁটিতে আঘাত হেনে তাদের আত্মবিশ্বাসে চির ধরানো। অন্যদিকে এই ঘটনার পর উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জীবনেও এক ধরনের উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছে, কারণ সামরিক স্থাপনার কাছাকাছি থাকা বেসামরিক এলাকাগুলো সবসময়ই এক ধরনের পরোক্ষ ঝুঁকির মধ্যে থাকে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বারবার জোর দিয়ে আসছেন যেন যে কোনো সামরিক সংঘাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এই পরিস্থিতিতে বৈশ্বিক পরাশক্তিগুলো দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ সমুদ্র সীমায় সংঘাত শুরু হলে তা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বৈশ্বিক এই সামরিক এবং কৌশলগত উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সমীকরণে যুক্ত হচ্ছে ইউরোপের অন্যতম পরাশক্তি যুক্তরাজ্য। কারণ প্রাপ্ত তথ্য অনুযায়ী
যুক্তরাজ্যের একটি অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের নির্ধারিত বন্দর থেকে রওনা দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। একটি বিমানবাহী রণতরী কেবল একটি জাহাজ নয়, এটি ভাসমান একটি সামরিক শহর এবং একটি দেশের শক্তির চূড়ান্ত প্রতীক। এই রণতরীগুলোতে সাধারণত কয়েক ডজন অত্যাধুনিক ফাইটার জেট, হেলিকপ্টার, আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম এবং হাজার হাজার নৌ ও বিমান বাহিনীর সদস্য অবস্থান করেন। যখন কোনো দেশ এমন একটি রণতরীকে আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন করার প্রস্তুতি নেয়, তখন এটি বিশ্ব কূটনীতিতে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা প্রদান করে। যুক্তরাজ্যের এই পদক্ষেপকে মিত্র দেশগুলোর প্রতি তাদের সমর্থন এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের প্রভাব ধরে রাখার একটি সুস্পষ্ট কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা। আপনারা যারা আধুনিক সামরিক প্রযুক্তি নিয়ে আগ্রহী, তারা হয়তো জানেন যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে কখনোই একা চলতে দেওয়া হয় না। এর সাথে থাকে ডেস্ট্রয়ার, সাবমেরিন, ফ্রিগেট এবং সাপ্লাই শিপের একটি বিশাল বহর, যাকে একত্রে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বলা হয়। এই পুরো বহরটি যখন সমুদ্রবক্ষে যাত্রা করে, তখন এর লজিস্টিক সাপ্লাই, জ্বালানি এবং খাদ্য সরবরাহ নিশ্চিত করা একটি বিশাল কর্মযজ্ঞ। যুক্তরাজ্যের এই রণতরীটি ঠিক কোন অঞ্চলে মোতায়েন করা হবে তা নিয়ে কৌশলগত কারণে হয়তো ধোঁয়াশা রয়েছে, তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর গন্তব্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কৌশলগত জলসীমা হতে যাচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়। এই ধরনের সামরিক মুভমেন্ট অনেক সময় কোনো নির্দিষ্ট অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য ডেটারেন্স বা প্রতিরোধক হিসেবে কাজ করে। আবার কখনো কখনো এটি বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ন্যাটো জোটের অন্যতম প্রধান সদস্য হিসেবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই ধরে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক দাবি, যেখানে তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের একটি সুনির্দিষ্ট হামলায় ইরানের অন্তত ৪২টি নৌযান ধ্বংস করা হয়েছে, যা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এবং সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্য সবসময়ই গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, বিশেষ করে যখন তা জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো স্পর্শকাতর বিষয়ের সাথে যুক্ত থাকে। এই দাবিটির সত্যতা, সময়কাল এবং প্রেক্ষাপট নিয়ে সামরিক বিশ্লেষক এবং ফ্যাক্ট চেকাররা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। আপনারা জানেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের উৎপাদিত অপরিশোধিত তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এই অঞ্চলে যদি সত্যি ৪২টি নৌযান ধ্বংসের মতো কোনো বড় ঘটনা ঘটে থাকে, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজার এবং মেরিটাইম সিকিউরিটির জন্য একটি বিশাল ধাক্কা। তবে সামরিক পরিভাষায় নৌযান বলতে ছোট পেট্রোল বোট থেকে শুরু করে বড় ফ্রিগেট পর্যন্ত অনেক কিছুকেই বোঝানো হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই দাবিটি অতীতে ঘটে যাওয়া কোনো ছোট স্পিডবোট বা ফাস্ট অ্যাটাক ক্রাফটের বহরের উপর হওয়া কোনো অপারেশনের দিকে ইঙ্গিত করে থাকে, তবে তার কৌশলগত প্রভাব একরকম হবে। আর যদি এটি সাম্প্রতিক কোনো বড় সংঘাতের ইঙ্গিত হয়, তবে তার ফলাফল হবে সম্পূর্ণ ভিন্ন। এই ধরনের রাজনৈতিক দাবি অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতিতে জনসমর্থন আদায় বা নিজের শক্তিমত্তা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। একটি গণতান্ত্রিক দেশের রাজনীতিতে পররাষ্ট্রনীতি এবং সামরিক সাফল্য সবসময়ই ভোটারদের মনোযোগ আকর্ষণের একটি বড় মাধ্যম। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ধরনের খবরের ক্ষেত্রে সবসময়ই নিরপেক্ষ সূত্র বা পেন্টাগনের মতো আনুষ্ঠানিক জায়গা থেকে যাচাইকরণের অপেক্ষায় থাকে। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে স্যাটেলাইট ডেটা এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে এই ধরনের দাবির সত্যতা খুব দ্রুতই যাচাই করা সম্ভব। ইরানের একটি দাবি, যেখানে তারা বলছে যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা সদস্যকে তারা আটক করেছে, যা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েনকে একটি চরম সংবেদনশীল বিন্দুতে নিয়ে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক আইনে এবং জেনেভা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের সামরিক সদস্যকে আটক করার বিষয়টি অত্যন্ত জটিল এবং এর আইনি ও কূটনৈতিক প্রভাব সুদূর প্রসারী।
যখন একটি সার্বভৌম রাষ্ট্র অন্য একটি পরাশক্তির সেনাদের আটক করার দাবি করে তখন তা মুহূর্তের মধ্যে একটি আন্তর্জাতিক সংকটে রূপ নেয়। এই ধরনের ঘটনায় সাধারণত পর্দার অন্তরালে বা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির মাধ্যমে আলোচনা শুরু হয়, যেখানে নিরপেক্ষ কোনো তৃতীয় দেশ যেমন ওমান, কাতার বা সুইজারল্যান্ড মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে থাকে। আপনারা যারা ইতিহাস সচেতন তারা জানেন যে অতীতেও জলসীমা অতিক্রম বা ভুল বোঝাবুঝির কারণে সেনা সদস্যদের আটক হওয়ার ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে তাদের মুক্তিও দেওয়া হয়েছে। তবে এই বর্তমান প্রেক্ষাপটে যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তখন এই আটকের খবরটি নিঃসন্দেহে আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। সেনা সদস্যদের আটকের এই বিষয়টি কেবল দুটি দেশের সরকারের বিষয় নয়, এটি আটক হওয়া সেনাদের পরিবার এবং সাধারণ নাগরিকদের আবেগের সাথেও সরাসরি যুক্ত। তাই এই ধরনের খবর প্রকাশ হওয়ার পর উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের চাপ তৈরি হয়। যুক্তরাষ্ট্র সরকার সাধারণত তাদের নাগরিকদের এবং সেনা সদস্যদের সুরক্ষার বিষয়ে অত্যন্ত কঠোর নীতি অনুসরণ করে। তাই এই খবরের পর তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কী হয় তার উপর নির্ভর করছে আগামী দিনের ভূ-রাজনৈতিক গতিপথ। আমরা আশা করি যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা সংঘাত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দ্রুত এবং শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে, কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ বা সংঘাত কোনো স্থায়ী সমাধান আনতে পারে না।